কিছুতেই থামছে না ভারত। নতুন নতুন গুজব তত্ত্ব তারা আবিষ্কার করছে। নতুন করে শোনা গেল যে সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে তুর্কি খুবই যে শক্তিশালী ড্রোনগুলো নজরদারির জন্য সেগুলো তারা উড়িয়েছে। এই খবর ইন্ডিয়া টুডে সহ আরও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পাশাপাশি বাংলাদেশ ভাঙার জন্য নতুন নতুন তত্ত্ব আমাদের সামনে হাজির হচ্ছে। ভারতের যারা সাবেক সামরিক কর্মকর্তা তারাও নতুন নতুন তত্ত্ব আমাদের সামনে হাজির করছে। এর শেষ কোথায়? মাসুদ কামাল, আমরা রিউমার স্ক্যানারের একটি রিপোর্ট আমরা পেয়েছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। সেখানে বলা হয়েছে যে 49টি গণমাধ্যম ভারতের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যম সহ তারা নিয়মিত গুজব ছড়াচ্ছে এবং সব কিছু তারা ফ্যাক্ট চেক করতে না পারলেও কিছু তথ্য তারা তুলে ধরেছে। আপনার প্রতিক্রিয়া? এটা তো চলছে, এটা তো আসলে 5 আগস্টের পর থেকেই চলছে, নানাভাবেই চলছে। এবং এটা আপনি তো আপনি গণমাধ্যম বললেন, যেগুলো কি মেইন স্ট্রিম মিডিয়া আর কি, এর বাইরে সোশ্যাল মিডিয়াতেও চলছে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা আপনার ধরনের মানে ওই ফ্যাক্ট চেকে কালকে দেখলাম যে চট্টগ্রামে নাকি কোথায় মেয়েদেরকে ধর্ষণ করে তারপরে মৃতদেহ ফেলে রাখা হয়েছে, শিশুদের, মেয়েদের। ওটা ফ্যাক্ট চেক করে বললো ওটা ভারতের একটা মানে আপনার বাস দুর্ঘটনায় যে নারী, পুরুষরা এবং শিশুরা মারা গেছিল ওটার ছবি। একটা ছবি দেখলাম আপনার এরকম যে হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে, ওটা তারা বললো ওটা নাকি শেরপুরে, আমাদের শেরপুরে কোনো এক পীরের দরগা, ওখানে মারামারি হয়েছিল, ওই ছবিটা দিয়েছে। এমনকি আমাদের রিসেন্টলি যে ডেমরায় যে আপনার মোল্লা কলেজে যে মারামারিটা হয়েছিল, এই যে কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্টরা গিয়ে হলো, ওইখানে যে মানে এরা যে ওই স্টুডেন্টদেরকে মেরেছে, ওটা একটা খারাপ ঘটনা, কিন্তু মেরেছে সেটাকে তারা দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর, হিন্দু স্টুডেন্টদেরকে মারা হচ্ছে। তো এখন ছবির তো যখন একটা মানুষকে মারতে দেখা যায়, যে মার খায় তার গায়ে তো লেখা থাকে না হিন্দু না মুসলমান, লেখা তো থাকে না, তো এখন বলে দিল হিন্দু। এমনকি চিন্ময় দাসের যিনি উকিল ছিলেন, বলা হলো সেই উকিলকে নাকি প্রথম বলা হলো যে ভদ্রলোক মারা গেছেন মিস্টার আলিফ, উনি নাকি চিন্ময় দাসের উকিল। এই ধরনের কিন্তু ওরা রিউমার ছড়িয়েছিল। পরে যখন দেখা গেল না উনি তার উকিল না, তখন আরেকজনকে রমেন বিশ্বাস না কারে নিয়ে আসলো, সে নাকি তার উকিল এবং সে হাসপাতালে আইসিইউতে পড়ে আছে। পরে দেখা গেল যে না, রমেন বিশ্বাস আহতই হয় না, সে মানে এই নামে কোনো নামই নাই আসলে, বেসিক্যালি ওনার উকিলের নাম অন্য একজন উকিল, তো উনি আহত হন না, সুস্থই আছেন। তো এই যে বিষয়গুলো করা হচ্ছে, দেখেন একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো তারা ইন্টেনশনালি করতেছে। এরকম মনে করার কোনো কারণ নাই, ওনারা বুঝে না বলে করতেছে। ইন্টেনশনটা কোথায় সেটা আপনাকে আগে বুঝতে হবে। ইন্টেনশনটা হলো দুটো ঘটনা এখানে কাজ করে। একটা ঘটনা হলো যে তাদের অনুগত একজন ভৃত্য এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কারণ আপনার বাসায় একজন, ধরেন আমি উদাহরণ দেবো, আপনার বাসায় একজন খুব আপনার বিশ্বস্ত একজন ভৃত্য আছে, তাকালেই বুঝে যে স্যার চা চায়, আপনি চা চাইলে তার সে এক গ্লাস পানিও সে দেয়, একটা বিস্কুটও দেয়, আপনি তাকে ভালো লাগবে না? হঠাৎ করে একদিন দেখলেন আপনি ও আবার অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করে, তো আপনার একদিন নাই, অন্যরা তাকে বাইরে থেকে বাইরে দিচ্ছে, যা তুই যা, তুই আমাদের দেখোস না, ও একজনকে দেখোস, আপনার বাসায় ফিরে তার জন্য মন খারাপ হবে না? আপনার হবে তো। ওনাদের তাই হয়েছে, মন খারাপ হয়ে গেছে, কারণ ওনার অনুগত ভৃত্যটা নাই, ওনার তো মন খারাপ হবেই। এই অনুগত ভৃত্য কি করতে বলতো যে ইন্ডিয়া আমাদের কাছে যা চেয়েছে তার চেয়ে বেশি দিয়ে দিছি, ওই যে চায়ের সঙ্গে বিস্কুটও দিছে, তো এই জিনিস নাই রে ভাই, মন খারাপ হবে না? হবে তো। এখন সেটাকে তারা যদি পুনঃস্থাপন করতে চায়, চাইতেই পারে, তাদের এই চাওয়ায় আমি কোনো ভুল দেখি না, কিন্তু সমস্যা হলো কি ওনাদের ওদের বাস্তবতাটা বুঝতে হবে যে ওনাকে কোথায় পুনঃস্থাপন করবেন, এদেশের মানুষ কি তাকে মেনে নিবে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো ওনাদের কিছু অভ্যন্তরীণ রাজনীতি আছে। অভ্যন্তরীণ রাজনীতি এখানে বাংলাদেশের সঙ্গে মূল বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রে যে সরকারটা আছে বিজেপি, তাদের কিন্তু তেমন কোনো ফুটিং নাই, তারা এখানে খুব ভালোভাবে শক্তভাবে পা রাখতে পারে না, কিন্তু পারছেই না, পারছে না। এখানে অলরেডি ধরেন আপনার, আমি সহজ হিসেবে বলি আপনাকে, 27% ভোট হলো মুসলিম ভোট পশ্চিমবঙ্গে, আর যে 73% ভোট আছে এটা ভাগ হয় 4টে, কিছু নেয় কংগ্রেস, কিছু নেয় বামফ্রন্ট, কিছু নেয় তৃণমূল, বাকিটা সে পায়, সে বেশি পায়, কিন্তু কেবল ওইটুকু ভোট দিয়ে তার পক্ষে তো জয় সম্ভব না। এখন যদি সে পুরো হিন্দু ভোটটা তার পক্ষে নিতে পারে, তাহলে তার পক্ষে এখানে কিছুটা করা সম্ভব। এখন পশ্চিমবঙ্গের পুরো হিন্দু ভোটটা বিজেপি নিজের পকেটে নেওয়ার জন্য সে যদি আমাদের এখানে আমাদের যে পূর্বাঞ্চল যেটা আছে, মানে বাংলাদেশের যে অংশটা, বাংলাদেশের যারা হিন্দু আছে, যদি এদের উপর নানা ধরনের অত্যাচার হচ্ছে বলে
একটা গুজব সে পশ্চিমবঙ্গের মানুষকে বিশ্বাস করাতে পারে, তাহলে কিন্তু ওদের মধ্যে একটা ধারণা হতে পারে, একটা মানে মনোভাব তৈরি হতে পারে যে আমাদের ঐক্যবদ্ধভাব হতে হবে। এই প্ল্যানিংটা তার এখানে কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি, তারা একসঙ্গে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করতেছে। বাট এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা জানেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, আমাদের সরকার, আমি মনে করি এখন পর্যন্ত যে সমস্ত ভূমিকা রেখেছেন, গুড, আমি এগুলোতে হ্যাপি। এটা প্রথমত প্রয়োজন ছিল সারা দুনিয়াকে দেখানো যে তার এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এবং ওনারা এটা মানে খুবই ভালোভাবে তিনটা মিটিং করলেন। তো আমি এটাকে খুব একটা পজিটিভ হিসেবে মনে করি, ইন্ডিকেশন হিসেবে মনে করি। কিন্তু পাশাপাশি আরেকটা কথা হলো যে আমাদের এখানে কিন্তু আপনি আওয়ামী লীগের লিডারদেরকে বিতাড়িত করতে পেরেছেন, কিন্তু আওয়ামী লীগ তো রয়ে গেছে। আওয়ামী লীগের বিপুল সংখ্যক মানে সমর্থক, কর্মী এরা কিন্তু দেশে আছে, এবং এরা এই দেশের নাগরিক। আপনি ভালো মন্দ দেশে যাই চিন্তা করেন না কেন, এদেরকে বাদ দিয়ে চিন্তা করলে হবে না, এদেরকে নিয়েই করতে হবে। এদের কীভাবে আপনি অ্যাকোমোডেট করবেন এইটার উপর ডিপেন্ড করবে আপনার ক্যারিশমা। এখন ইন্টারেস্টিং হলো এই ঘটনাতে আওয়ামী লীগের ভূমিকাটা কি? আওয়ামী লীগের ভূমিকা কিন্তু খুবই ন্যাক্কারজনক। তাদের সাফাই গাইছে আওয়ামী লীগের ন্যাক্কারজনক এই কারণে, আওয়ামী লীগ যে কথাগুলি বলতেছে যে আওয়ামী লীগের যে ওয়েবসাইটে যান আপনি, আবার শেখ হাসিনাও দেখলাম নাকি ইন্ডিয়াতে কিছু প্রেসের সঙ্গে মানে বলছেন, ওরা কিন্তু ইন্ডিয়ার ওই মিডিয়াগুলো যে কথাগুলি বলছে তারই প্রতিধ্বনি ওনার মুখে উচ্চারিত হচ্ছে। এটা এত ভয়ঙ্কর একটা, আমি বুঝতে পারি না পৃথিবীতে কোথাও এরকম আছে কিনা আমি জানি না, যে নিজের দেশের জনগণের বিরুদ্ধে কেউ মানে যুদ্ধ ঘোষণা করতে পারে। একটা কথা ভাবেন, উনি বলতেছেন আমাদের এখানে গণহত্যা হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে। কোথায় হচ্ছে? এই দেশে তো হচ্ছে। এই দেশে কি তার লোকগুলি নাই? তার লোকগুলি দেখছে না তার প্রতিবেশীকে কেউ মারতেছে কেউ? তাহলে কেন তারা এগুলো বলতেছে? মাঝখানে আসামের একটা টিভিতে আমি নিজে দেখলাম, ওরা এখানে লিখেছে ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। তো এটা দেখে তো আমি খামোশ। তাহলে আমি কোথায় আছি? আমি ঢাকা শহরে তো আমিও থাকি। আসাম থেকে দেখে পাওয়া হলো যে হিন্দু মৃতদেহে ঢাকা শহর থেকে ভরে গেছে। তো এই ধরনের আজগুবি কথাবার্তা বলতেছে, এবং সেখানে আওয়ামী লীগের একজনের সমর্থন দেখছি আমি খুবই হতাশ। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছিল যে আমরা হয়তো ঐক্যবদ্ধ জাতির দিকে যাবো, কিন্তু এখন সেই আশাটা রাখি না। ছাত্র সমাজকেও কি ঐক্যবদ্ধ করা গেছে? সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক বা জাতীয় নাগরিক, আমি মনে করি ছাত্রদের মধ্যে, ছাত্র সমাজের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অতটা প্রভাব এখন আর নাই, এটা আমার ধারণা। কিন্তু তাদেরকে তো ডাকা হলো ছাত্র দল বা অন্যান্য ছাত্র সংগঠন। এই জন্য তো বললাম, এই জন্য সরকার মনে করতেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কয়েকটা হাতে গোনা কয়েকটা লিডার আছে, এরাই বোধহয় সবকিছু। সরকার এখানে একটা ব্লান্ডার করতেছে, এবং এরা ছাত্রদের নেতৃত্বে নাই এখন আর। এই যে আমি প্রথমে বলছিলাম যে নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন নকশা আমাদের সামনে আসছে, তার মানে কি তারা বিশাল কোনো এজেন্ডা নিয়ে আগাচ্ছে? শুনেন, এটা হতে পারে বিশাল এজেন্ডা নিয়ে তারা আগে অগ্রসর হবে কি হবে এটা তাদের ব্যাপার, তাদের মানসিক স্থিতির উপর নির্ভর করে। মানুষ তো অনেক কিছুই করতে পারে, পাগলও অনেক কিছু করতে পারে, সুস্থ লোক অনেক কিছু করতে পারে। তো সেটা নিয়ে আমি তাদের মানে মানসিক অবস্থা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, বাট এটার বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই। পৃথিবীতে এমন দেখা যায় না ভাই যে দেশের মানুষ একদিকে থাকে, মানুষের সম্পূর্ণ মতের বিরুদ্ধে যায় কেউ সেটাকে দখল করে থাকতে পারে অথবা দখল করার কথা চিন্তা করতে পারে, এটা হয় না। যেমন আফগানিস্তানের মতো একটা দেশ, আফগানিস্তান হলো তার সবচেয়ে বড় প্রমাণ। সামরিক বাহিনী কি আছে তাদের? কিছুই তো নাই। সোভিয়েত ইউনিয়নও পারে নাই, তখন তো ঐক্যবদ্ধ ছিল তারা, এত বড় সুপার পাওয়ার পারে নাই, তো আমেরিকাও পারে নাই। সোভিয়েত ইউনিয়ন এখানে আসছিল, বেশ কয়েকজন শাসক ছিল, তো তারা তো পারে নাই। আমেরিকাও আসছিল, তারাও পারে নাই। এটা হয় না, যদি মানুষ তাদের পক্ষে না থাকে তাহলে বাইরে থেকে আসলে হয় না। এখন ওনারা প্ল্যান করেছেন এই ম্যাপ, আমি এরকম একটা এই ম্যাপটা নিয়ে একটা টেলিভিশনের দেখছি, একটা অনুষ্ঠানও দেখছি। সেই অনুষ্ঠানে তারা ম্যাপটাকে দেখাইছে ইন্ডিয়ার একটা টিভিতে। ম্যাপটা হলো আপনার সরাসরি 3টা বিভাগ আমাদের দিনাজপুর, রংপুর, তারপরে আপনার খুলনা, এবং আপনার ওই পুরো আপনার ওই শিলিগুড়ির ওই যে নেকটা যেটা আছে, চিকেন নেকটা, ওইটা সহ তারা রাজশাহী, রংপুর এবং খুলনা, এই 3টা বিভাগকেই তারা মানে বলতেছে, তারা নামও দিয়ে দিচ্ছে। ওটা নাম দিয়েছে তারা, এটা হলো বাংলাদেশ, আর হলো হিন্দু দেশ, হিন্দু দেশ, এবং তারা একটা ফ্ল্যাগও বানিয়েছে ওখানে। একটা
ফ্ল্যাগটা হলো আমরা ভারতের মানে অনুকরণে ফ্ল্যাগটা ওরকমই, 3টা স্ট্রাইপ, মাঝখানে ওদের যে অশোক স্তম্ভের যে ছবিটা আছে ভারতের, ওটার মধ্যে অশোক স্তম্ভের মতো একটা গোল আছে, ভেতরে একটা ত্রিশূল লাগানো, ত্রিশূল লাগানো। তো আমি না এগুলোকে পাগলামি মনে করি। পাগলামিটা কেন আমি বলি আপনাকে, নাম দিল হিন্দু দেশ। না, আমাদের কাছে পাগলামি হতে পারে, কিন্তু তারা তো খুব সিরিয়াসলি এটা তাদের জন্য পাগলামি। পাগলামি আমি বলি আপনাকে, এটা হলো হিন্দু দেশ। হিন্দু তার মানে ওরা বলতেছে তার মানে এটা একটা আলাদা দেশ বানাবে তারা। যদি আলাদা দেশ হয় তাহলে ওই হিন্দু দেশের হিন্দুর সংখ্যা কি পশ্চিমবঙ্গের হিন্দুর সংখ্যার চেয়ে বেশি হবে? হবে না তো। তাহলে পশ্চিমবঙ্গে সেখানে যোগ হবে? আস্তে আস্তে তাদের সাথে কি বলতে চায় তারা? তারা মূলত তাদের মূল সমস্যাটা, ইন্ডিয়ার মাথা ব্যথার মূল সমস্যাটা, সেটা অনেক আগের থেকেই, আপনি 47-এর পর থেকে ওদের মূল সমস্যাটা হলো ওই শিলিগুড়ির যে চিকেন নেকটা, এটা ওদের মূল সমস্যা। এত বড় দেশের মধ্যে ওই অতটুকু যে মানুষের অনেক সময় যে একটা আপনার আঁচিল হয় না, আঁচিল দেখবেন আপনার মোটা, কিন্তু কানেকশনটা কিন্তু থাকে দেশের সাথে ছোট্ট একটা চিকন দিয়ে, যেটা নাকি চুল দিয়ে পেঁচ দিলে কিন্তু কেটে যায়। এখন ওইটা হলো আঁচিলের মতো, ইন্ডিয়ানের জন্য সেভেন সিস্টার হলো আঁচিলের মতো একটা। ওখানে এই যে আপনার শিলিগুড়ি ওখানে কর্নারে ওখানে যদি চুল দিয়ে যদি একটা মোটামুটি টাইট করে বাঁধা যায়, কেটে যাবে কিন্তু। এই ভয়টা তাদের সারাক্ষণ তারা করে ফিরে, এবং এটা কোনো দরকার ছিল না এরকম করার তাদের। তারা সাম্য অবস্থা, আপনি যদি বৈষম্যটা কমিয়ে আনেন তাহলে কে কতটা দূরে আছে না কাছে আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমাদের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, ভাঙলো কেন ভাই? কিন্তু দূরত্বের কারণে ভাঙে নাই, বৈষম্যের কারণে ভাঙছে। আপনারা সেভেন সিস্টারের মধ্যে আপনারা ওদেরকে আমি বলবো, ওদের কূটনীতিবিদদেরকে বলবো, আপনারা ওইভাবেই দেখেন ব্যাপারটাকে। আপনি ওই ভৌগোলিকভাবে কত রাস্তাটাকে মোটা করা যাবে, গলা কতটুকু মোটা করা যাবে, কি দখল করতে হবে, এই চিন্তা বাদ দেন, বৈষম্যটা কমান। সিম্পল, কিন্তু বৈষম্য আছে বলেই কিন্তু ওদের মধ্যে নানা রকম আনরেস্ট থাকে। আমাদের এখানেও একই জিনিস। এই এত বড় হাসিনার মতো স্বৈরাচার চলে যেতে বাধ্য হলো কেন? বৈষম্যের কারণে। বৈষম্যটা হলো মেইন প্রবলেম। আপনি যখন বৈষম্য করবেন তখন এই ঝামেলাগুলো উঠতে থাকবে। এটা সর্বক্ষেত্রে আপনি ফ্যামিলিতে দেখেন, ফ্যামিলিতে আপনি একজনের প্রতি মানে একভাবে দেখেন, একজন একরকম দেখেন, ঝামেলা হয়ে যাবে। এবং এই ঝামেলাগুলো আমি মনে করি ইন্ডিয়ার উচিত হবে এই ঝামেলাগুলো মিটাই ফেলানো। না মিটালে তারা পারবে না। তারা ভাই, আপনি অনেকে আমাকে বলে, এ ভাই কি তোমরা, আমার ইন্ডিয়ান কিছু পরিচিত লোকজন তো আছে, তারা বলে যে ভাই কি ভাই তোমরা তো আমাদের আসলে বগলের নিচে, বলে এখানে বগল দেখায় যে বগল আছে না, এখানে নিচে থাকলে যেরকম আমরা তো সব দিকে তোমাদের ঘিরে আছি। আমি বললাম হ্যাঁ আমরা তোমাদের বগলের নিচে, কিন্তু বগলের নিচে যদি তোমার একটা ফোড়া হয় তখন তুমি টের পাবা যে তোমার বগল কি জিনিস। আচ্ছা, আমি একটু